হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন বরাবরের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা কিন্তু প্রতিনিয়তই গৃহিণীরা রান্নাঘরে কাজ করতে হিমশিম খেয়ে যাই। সেইখানে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায়, কাজগুলো কিন্তু অনেক অংশে সহজ হয়ে যায়। আমার মতো যারা গৃহিণী আপুরা আছে তাদের কাজকে সহজ করে দিতেই আজকের ভিডিওতে থাকছে 12টি সেরা কিচেন টিপস। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আমার মতো সব গৃহিণীদেরই অনেক সময় বাঁচবে, অনেক কম পরিশ্রমে অনেক কাজ করে নিতে পারবো। তো চলে যাচ্ছি মূল পর্বে। তো টিপস নাম্বার 1, আমাদের ঘরে কিন্তু সবারই এরকম একটা করে ইলেকট্রিক কেটলি থাকে। তো এখানে কিন্তু পানি গরম করার জন্য দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি। তো কেটলি ব্যবহার করতে করতে কিন্তু এরকম ভিতরে একটা পানির আবরণ পড়ে যায়। তো এটা ঘষা মাজা করলে কিন্তু অনেক দাগ পড়ে যায়, কিন্তু উঠতে চায় না। কিভাবে সহজভাবে এই দাগগুলা তোলা যায় সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা কিন্তু দেখতে পেলেন সামান্য একটু পানিতে আমি দিয়েছি 1 চা চামচ ভিনেগার আর 1/2 চা চামচের মতো বেকিং সোডা। এটা দিয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। তো ভিজিয়ে রাখার পরে কিন্তু বেশ নরম হয়ে যাবে এই আবরণটা। তারপরে হালকা একটু তারের মাজনি বা নরম কোনো মাজনি দিয়ে মাজা দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমি কিন্তু ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা পরিষ্কার হয়েছে। তো আমি কিন্তু রেগুলার এই টিপসটাই ফলো করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি 2 নাম্বার টিপসে। তো এটা কিন্তু খুব কার্যকরী একটা টিপস। তো আমাদের সবার ঘরেই কিন্তু দেখা যায় যে, বিশেষ করে কিচেনে কথাই বলছি, হাঁড়ি পাতিল ধরার নুসনি বা রান্নাঘর মোছা যে কাপড়টা ব্যবহার করে থাকি, বা আমরা রেগুলার রান্নাঘরে হাত মোছার জন্য যে তাওয়াল ব্যবহার করে থাকি, সেটা কিন্তু 15 দিনে বা মাসে একদিন যদি এইভাবে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে চুলার মধ্যে করে ফুটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই কাপড়গুলা অনেক অংশে কিন্তু পরিষ্কার থাকে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু 15 দিন 20 দিন পর পর কিন্তু এভাবে করে সব কিছু ফুটিয়ে তারপরে ঘষে ধুয়ে ফেলি। আর সঙ্গে এই যে তারের মাজনিটাও দিয়েছি। তারের মাজনি দিলেও কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে ভেঙে যায়। তো এটা যদি গরম পানিতে ফুটিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ফুটিয়ে নেওয়ার পরে এই যে এখন কিন্তু ব্রাশ দিয়ে এই নুসনিগুলা বা হাত মোছার কাপড় এগুলা কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা চাইলে 15 দিনে বা মাসে একদিন এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তাহলে আমাদের এই জিনিসগুলা কিন্তু অনেক পরিষ্কার থাকবে। তো আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি চলে এসেছি টিপস নাম্বার 3। তো আমাদের সবার ঘরেই কিন্তু কিচেনে রান্নাঘরে আর কি তেলের জার থাকে। কেউ কাঁচের ব্যবহার করে, কেউ প্লাস্টিকের, কেউ স্টিলের। তো যাই হোক, তো সেটা কিন্তু খুব দ্রুতই আঠালো আঠালো ভাব হয়, তেল তেলে হয়ে যায় ইউজ করার কারণে। তো রেগুলার কিন্তু ধোয়া সম্ভব হয়ে ওঠে না। তো ধুতে গেলেই কিন্তু ভিতরে পানি ঢুকে যাবে, আর ভিতরে তো তেল থাকে। তো কোনো রকম পানিতে না ভিজিয়ে কিভাবে পরিষ্কার করবেন সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে অনেকগুলো লেবুর খোসা নিয়েছি, লেবু খাওয়া হয়েছে, খোসাগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। তো সেই খোসা কিন্তু একে একে আমি এই যে পাত্রের উপরে ঘষে নিচ্ছি। তো যে লেবুর রসটুক অবশিষ্ট আছে এই খোসার মধ্যে, সেটাতে কিন্তু অনেক অংশে এই আঠালো তেল তেলে ভাবটা কিন্তু উঠে যাবে। তো আমি কিন্তু লেবু দিয়েই পরিষ্কার করে দেখালাম। আর যাদের কাছে লেবু থাকবে না, তারা হচ্ছে এই হোয়াইট ভিনেগার টিস্যু বা কাপড়ে কিছুটা নিয়ে পাত্রটা মুছে ফেললেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু পানি ব্যবহার করতে হবে না, পানি ছাড়া তেলের জারগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো আশা করি আমার এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর ভালো লাগবে। তো আমি কিন্তু মাঝে মাঝে এই কাজটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়েছে। তো এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 4। আমি এখানে একটা চামচ একটা বাটি নিয়েছি। তো এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। এটা তো আমাদের সবসময় কিচেনেই থাকে। আর এই টিপসটি কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা আমার মতো ডালে বা বিভিন্ন ভাজিতে ফোড়ন খান তাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি। এটা আমি মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখেছেন আমি ডালে এভাবে আর কি জিরা কালো জিরা দিয়ে ফোড়ন খায়, অনেকেই সকালে ভাজিতে ফোড়ন খায়, বা দেখা যায় কি যে বিভিন্ন সময় আমরা চিচিঙ্গা ভাজিতে, আলু ভাজি বা বিভিন্ন ভাজিতে কিন্তু জিরা কালো জিরা ফোড়ন দিয়ে থাকি। তো এভাবে কিন্তু মিশিয়ে একটা বয়ামে রেখে দিলে পরিমাণ মতো নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে পারি। তো এভাবে কিন্তু অনেক সময় দেখা যায় 2 বয়াম থেকে 2 বার দিতে হয়, সেটা না করে কিন্তু 1 বয়াম থেকেই একবারে আপনারা এভাবে করে দিয়ে দিতে পারবেন যতটুকু লাগবে আর কি। এখানে কিন্তু অনেকটা সময় এবং কষ্টটাও কিন্তু বেঁচে যাবে। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 5। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। তো প্রায় সময় কিচেনে কিন্তু আমাদের সব গৃহিণীদেরই হাতে এই কাজটা হয়ে থাকে। তেলের জারে মানে বড় জার থেকে তেল ঢালতে গিয়ে মানে ছোট জারে তেল ঢালতে গিয়ে পড়ে যায়। এখানে কিন্তু অনেক সময় তেলটা বেশি পড়ে গেলে হাত দিয়ে তুলে ফেলি, আমরা তুলে আর কি উঠিয়ে নেই। কিন্তু হাত দিয়ে তোলার পরেও কিন্তু অনেকটা তেল মানে ফ্লোরের উপরে পড়ে থাকে, সেটা কিন্তু হয়তো সাবান পানি দিয়ে মুছে নিতে হয়, তারপরেও কিন্তু তেল তেলা ভাবটা থেকে যায়। তো এখানে হচ্ছে টিপসটি, যখনই তেল পড়ে যাবে তখন এখানে আমাদের আটা বা ময়দা ছিটিয়ে দিতে হবে। আর আটা আর ময়দা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। এভাবে যদি ছিটিয়ে দিয়ে একটু মুছে নেই তাহলে কিন্তু দেখেন তেলটা কিন্তু একদম উঠে আসবে। তারপরে একটা কাপড় দিয়ে মুছে ফেললেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। চাইলে কিন্তু এখানে একটু সাবান পানি দিয়েও মুছে নেওয়া যাবে। তো আশা করি টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 6। এখানে আমি নিয়েছি বেশ কিছু পেঁয়াজ। তো আমরা কিন্তু সবাই জানি পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু অনেক উপকারী। তো আমি আজকে চুল নিয়ে কোনো টিপস দিচ্ছি না। তো এখানে কিছু পেঁয়াজ আমি ভিজিয়ে রাখছি। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আর কি ভিজিয়ে রেখে দেবো পেঁয়াজগুলা। তারপর আপনাদের সঙ্গে টিপসটি শেয়ার করছি। তো পেঁয়াজটা ভিজিয়ে রাখার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির কালারটা কিন্তু একদম লাল হয়ে গেছে, মানে পেঁয়াজের গায়ের যে রংটা এটাই কিন্তু এই পানিতে বের হয়ে গেছে। তো পেঁয়াজের যে ঝাঁজ থাকে আর কি, যেটাতে আমাদের চোখ জ্বালাপোড়া করে, তো এভাবে কিন্তু পেঁয়াজটা ভিজিয়ে যদি আমরা পেঁয়াজটা ছিলে নেই তাহলে কিন্তু চোখ জ্বালাপোড়া করবে না। আর এখানে মূল টিপসটি হলো এই পেঁয়াজের পানি আমরা ফেলে দেব না। এই পেঁয়াজের পানিও কিন্তু অনেক উপকারী। তো এই পেঁয়াজের পানি কিন্তু আমরা চাইলেই মানে যে কোনো গাছে দিতে পারি আর কি। এটা কিন্তু গাছের জন্য খুব উপকার। তো গাছে দিলেও কিন্তু এটা সারের কাজ করবে। আমি কিন্তু কখনোই পেঁয়াজ রসুন ছিলার যে পানিটা মানে এভাবে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে পেঁয়াজটা ছিলতেও সহজ হয়ে যায়, চোখ জ্বালাপোড়া করে না। আর এই যে পানিটা এটাও কিন্তু ফেলে দেব না, এটা কিন্তু গাছে সার হিসাবে কাজ করবে। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারাও এটা ব্যবহার করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি টিপস নাম্বার 7। এই টিপসটি কিন্তু অনেক কার্যকরী। অনেক সময় আমরা বাসায় বেশ মানে সন্ধ্যা লাগলেই দেখা যায় এটা সেটা ভাজা পোড়া তৈরি করার পরে কিন্তু তেলটা একদম কালো হয়ে যায়। এটা অনেকে অনেক সময় খায় না, ফেলে দেয়। তো পরবর্তীতে দেখা যায় রেখে দিলে আবার ভাজা পোড়াও আর কি অনেক সময় অনেকেই করে। তো এই তেলটা কিভাবে আমরা আবার সংরক্ষণ করব বা ভালোভাবে রেখে দেব সেই টিপসটি শেয়ার করছি। এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা টিস্যু। তো তেলটা কিন্তু কুসুম গরম অবস্থায় এখন আছে। তো চেষ্টা করবেন অবশ্যই কুসুম গরম অবস্থায় এই টিস্যুর উপরে ঢেলে দিতে। চাইলে কিন্তু কেউ কাপড়েও সেঁকে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কাপড়টা ধোয়ার একটা ঝামেলা আছে। তো সেই ঝামেলায় আর যাচ্ছি না, আমি এখানে টিস্যুর মধ্যে করেই সেঁকে নিয়েছি তেলটা। এটা কিন্তু এভাবে রেখে দেব, চাইলেই কিন্তু পরবর্তীতে আবার ভাজাভুজির কাজে ব্যবহার করা যাবে। তো আশা করছি এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 8। তো
তো আমরা কিন্তু যখন আলু ভাজি বা পেঁপে ভাজি যে কোনো ভাজি করি তো তেলের পরিমাণটা কিন্তু বেশি হলে খেতে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনোভাবেই ভালো না। তো যখন ভাজিটা হয়ে যাবে চুলার আঁচটা ডিম করে রেখে মানে চারপাশ থেকে এভাবে আর কি ভাজিটা সরিয়ে দিয়ে মাঝখানের অংশটা ফাঁকা করে দিলে কিন্তু আস্তে আস্তে তেলটা এখানে জমে যাবে। 5 মিনিট পরেই দেখা যাবে যে অনেকটা তেল কিন্তু জমে গিয়েছে। তো সেই তেল দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে রান্না করতে পারি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি টিপস নাম্বার 9। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি 4টা। তো ডিম সেদ্ধ করে নেওয়ার পরে এই যে ডিমের খোসাগুলা এগুলা কিন্তু খুব কার্যকরী, এগুলা কিন্তু আমরা ফেলে দেব না। এটা কিন্তু চাইলেই শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারি। মধু বা অ্যালোভেরা দিয়ে কোনো রকম ঘষা মাজা ছাড়া 15 মিনিট রেখে জাস্ট ধুয়ে ফেললেই হয়। কিন্তু আমি রূপচর্চা করছি না, আমি রূপচর্চা ছাড়া অন্য একটা কাজে ব্যবহার করছি। মেন টিপস যেটা, এই ডিমের খোসা গাছের গোড়ায় আমরা দিয়ে দিতে পারি। দিয়ে দিলে কিন্তু দেখা যায় এখানে সারের কাজ হবে, প্রোটিনের একটা কাজ হবে গাছের মধ্যে। আর এই ডিমের খোসা দিলে কিন্তু গাছে কেঁচো হবে না। তো আশা করি আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে আর ভালো লাগবে। তো আমি কিন্তু প্রায় সময়ই ডিমের খোসা এভাবে গাছের গোড়ায় দিয়ে দেই। তো যাই হোক, এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 10। তো এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজে আসবে। এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ লেবুর খোসা। তো এখানে চাইলে কিন্তু গোটা লেবুটাও কেটে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আরও ভালো হবে। আমি গোটা লেবু দিচ্ছি না, লেবুর যে খোসা আছে সেটা দিয়েই আমি আসলে এই টিপসটি আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিছুটা পরিমাণ লেবুর রস আমি বটির উপরে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি বেকিং সোডা। তো এখানে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপরে আমি বটিটা এই লেবুর খোসা দিয়ে খুব ভালোভাবে ঘষে নেব। তো অনেক সময় দেখা যায় কি বটিতে কাটাকুটি করতে করতে একটা দাগ পড়ে যায়, অনেক সময় জং পড়ে যায়। তো ওই কাটাকুটির মানে যে আঠালো ময়লা ময়লা মানে কালো হয়ে যায় আস্তে আস্তে বটিটা। তো তখন কিন্তু এভাবে লেবু দিয়ে বা মানে বেকিং সোডা দিয়ে কিন্তু মানে এভাবে ঘষা মাজা করে নিলেও হবে। তো অনেকের ঘরে লেবু থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ভিনেগার দিলেও কিন্তু কাজ হবে। তো আমি একইভাবে কিন্তু 2টা বটি একদম পরিষ্কার করে নিয়েছি মেজে মাজনি দিয়ে। তো দেখুন 2টা বটি কিন্তু আমার একদম চকচকা হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে। তো চলে যাচ্ছি এখন টিপস নাম্বার 11। যখন আমরা প্রত্যেক দিন সকালে বা রাত্রে রুটি তৈরি করি, তো রুটি তৈরি করা কিন্তু খুব ঝামেলার একটা কাজ। তো আর রুটি তৈরি করতে গেলে দেখা যায় মানে ময়দা পড়ে একদম ছিটিয়ে যায় সব জায়গায়, আবার এটা মুছে পরিষ্কার করতে হয়। এখানে কিন্তু অনেক বেশি সময় অপচয় হয়, কষ্টও কিন্তু কম হয় না। তো সেই ক্ষেত্রে এখানে একটা টিপস ফলো করতে পারি। রুটি বা পরোটা তৈরি করার আগে একটা যদি কাপড় বিছিয়ে নেওয়া যায়, তাহলে রুটি তৈরি করার সময় যে আটা ময়দা পড়বে সেটা কিন্তু এই মানে কাপড়টা ধরে এভাবে কিন্তু ফেলে দেওয়া যাবে। তাহলে অনেক জায়গা কিন্তু নোংরা হবে না, হালকা একটু মোছা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। এখন আমি চলে এসেছি টিপস নাম্বার 12 এবং শেষ টিপস। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। অনেকে আমরা মাংস বা মাছ রান্নার সময় পেঁয়াজটা যখন তেলের মধ্যে দেই, গোটা মশলা কিন্তু অনেকেই খেয়ে থাকে, মানে গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো এই যখন আমরা পেঁয়াজ তেলের মধ্যে দেই তখনই যদি এই মশলাগুলো দিয়ে দেই, তাহলে মাছ মাংসের মধ্যে স্ট্রং একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করি আমার এই টিপসগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।